ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস উপলক্ষে কাল শহীদি মার্চ কর্মসূচি। পুনর্গঠনের সময় বিভাজন সৃষ্টি করতে পায়তারার অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। একটি বিভাজনের মধ্য দিয়ে দ্বিবিভাজনের মধ্য দিয়ে সবসময় ফেসিজমকে সমূলে প্রুফিত করে রাখার চেষ্টা করা সবসময় হয়েছে। আশুলিয়ায় ভ্যানে লাশের স্তূপে ছিল পোশাক শ্রমিক বায়েজিদ। পুড়িয়ে হত্যার পরদিন নীল পলিথিনে মোড়ানো মরদেহ স্ত্রীর হাতে তুলে দেয় পুলিশ। খুব সুখে সংসার করতেছিলাম, হঠাৎ আমার এই সংসারে এভাবে দুর্ঘটনা ঘটবে সেটা ভাবিনি কোনোদিন। আলাদা মামলায় পুলিশের সাবেক 2 আইজি শহীদুল মামুনের 7 ও 8 দিনের রিমান্ড। সকালে আদালত থেকে আবার আনা হয় ডিবি কার্যালয়ে। আসামি পক্ষের বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে এই মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সচিবদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। দেশের পরিস্থিতি, অস্ত্র উদ্ধার ও সরকারের অগ্রাধিকার নিয়ে আলোচনা। মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ। গুলিবিদ্ধ হয়ে একজন নিহত। গ্যাপ সচিব দ্বন্দ্বের জেরে খুলনা মেডিকেলের বহির্বিভাগে বন্ধ সেবা কার্যক্রম। চরম ভোগান্তিতে রোগীরা। ছিল অ্যাটলিস্ট আগে থেকে বললে আমরা নিশ্চয়ই আসতাম না। বহু দূরান্ত থেকে আসে ডাক্তার দেখানোর জন্য আইসি মেটারে ডাক্তার দেখাতে পারতেছি না। ডাক্তার বলছে সে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, তাই সে আজকে আসবে না। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দ্বিতীয় স্বাধীনতার 1 মাস পূর্ণ হচ্ছে আগামীকাল। এখন যখন দেশ পুনর্নির্মাণের দিকে যাচ্ছে, তখন আবার বিভাজনের সৃষ্টি করছেন কেউ কেউ। তবে এ সময় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে টিএসসিতে পরবর্তী কার্যক্রম ও রূপরেখা নিয়ে ব্রিফিং করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এ সময় আওয়ামী লীগ তাদের শাসন ব্যবস্থায় জনগণের উপর মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার করেছে বলেও জানান তারা। বলেন, আগামীকাল দ্বিতীয় স্বাধীনতার 1 মাস পূর্ণ হবে শহীদদের স্মরণে, তাই আগামীকাল সারা বাংলাদেশে শহীদি মার্চ কর্মসূচি পালন করা হবে বলেও জানান তারা। 6 সেপ্টেম্বর থেকে বিভাগীয় সফর শুরু হবে বলেও জানান তারা। বলেন, বিভাগীয় ও জেলা সফরে সবার কথা শোনা হবে এবং সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেয়া হবে। সমন্বয়করা জানান, সরকারি হিসেবে আন্দোলনে মোট নিহতের সংখ্যা 617 জন, আহত হয়েছেন 17,926 জন। পুনর্গঠনের জন্য কোন কোন প্রিন্সিপালের ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করব, যেখানে আর কখনোই কোন ধরনের কোন রূপে আর ফ্যাসিজম ফিরবে না। সামান্য যদি মনে কোনো আশঙ্কাও থাকে, সেটি নিয়েও সবাই যখন নেমে পড়লো, তখনও এই ভাইরা, এই বোনেরা যারা বুক পেতে দিয়েছিল, তারা কিন্তু নিশ্চিত ছিল না এই ফ্যাসিস্টের পতন হবে কিনা। আলাদা 2 হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 8 দিন ও শহীদুল হককে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে সিএমএম আদালতের বিচারক এই আদেশ দেন। এর আগে ভোরে তাদের আদালতে নেওয়া হয়, পরে তাদের 10 দিন করে রিমান্ডে চায় পুলিশ। মঙ্গলবার রাতে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় শহীদুল হককে, আর আত্মসমর্পণ করেন আব্দুল্লাহ আল মামুন। রাজধানী নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় শহীদুল হককে গ্রেপ্তার দেখানো হয়। আর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে হাজারীবাগ থানার অপহরণ মামলায় 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দর্শক, এই মুহূর্তে নিম্ন আদালতে রয়েছেন সহকর্মী শাকিল হাসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাকিল, সকালে সাবেক 2 আইজিপির রিমান্ড শুনানি ঘিরে ঠিক কি ঘটলো একটু জানতে চাই আপনার কাছ থেকে। আসামিরা নিজেদের সপক্ষে কি বলছেন সেটা একটু বলবেন। শাওন, ভোর 6টায় এই সিএমএম কোর্টে নিয়ে আসা হয়েছিল পুলিশের 3 ঊর্ধ্বতন কর্মকর্তাকে। এর মধ্যে 2 জন আইজিপি, একজন সদ্য সাবেক আইজিপি আব্দুল আল মামুন, আরেকজন তার আগের আইজিপি
শহীদুল হক, এই দুজনের বিরুদ্ধেই পৃথক দুটি হত্যা মামলা করা হয়েছে। সেই মামলা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করার পর তাদের আজকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ, এবং আদালত শহীদুল হককে 7 দিনের এবং চৌধুরী আব্দুল আল মামুনকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আর পাশাপাশি ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল কাফি, তার বিরুদ্ধে হাজারীবাগের একটি অপহরণ মামলায় তার রিমান্ড আবেদন করে পুলিশ, তার বিরুদ্ধেও 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তবে আদালতে আব্দুল আল মামুন, যিনি সদ্য সাবেক আইনজীবী, তিনি কোনো কথা বলেননি। তবে তার আগের আইজিপি যিনি শহীদুল হক, তিনি কিন্তু বলেছেন যে তিনি যতদিন পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন ততদিন পর্যন্ত তিনি কোনো অন্যায় বা নির্যাতন বা কোনো ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। যদিও আদালত তার বক্তব্য আমলে না নিয়ে তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। যদিও সদ্য সাবেক আইজিপি আব্দুল আল মামুন তিনি তার কোনো বক্তব্য উপস্থাপন করেননি বা তিনি তার পক্ষে কোনো বক্তব্য তিনি আদালতে দেননি। আর এই 3 জন আইনজীবীকেই প্রথা ভেঙে ভোর 6টার দিকে আদালতে নিয়ে আসা হয়েছে। কারণটি হচ্ছে এর আগে বেশ কয়েকজন রাজনৈতিক এবং অন্যান্য কর্মকর্তাদের ক্ষেত্রে যেটি ঘটেছে যে হামলার ঘটনা দেখা গেছে, এবং সেই হামলার ঘটনাটি এড়াতেই এই ভোরবেলায় তাদেরকে আদালতে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। শাকিল, ধন্যবাদ আপনাকে। আশুলিয়ার ভ্যানে লাশের স্তূপে ছিল বায়েজিদ বোস্তামি নামে এক শ্রমিকের মরদেহ। 7 মাসের সন্তান নিয়ে এখন দিশেহারা তার স্ত্রী। সন্তানের মুখে খাবারও দিতে পারছেন না। কি করে কাটছে এই পরিবারের দিন? 5 আগস্ট বিজয় মিছিলের দিন গুলি করে হত্যার পর ভ্যানে লাশের স্তূপ নিয়ে যায় পুলিশ। থানার সামনে নিয়ে পুড়িয়ে ফেলা হয় লাশগুলো। ওই লাশগুলোর একটি 26 বছর বয়সী পোশাক শ্রমিক বাইজিদ বোস্তামির। কাজের পাশাপাশি লেখাপড়াও করছিল সে। হত্যার পরদিন বাইজিদের স্ত্রী রিনাকে ফোন করে পুলিশ। থানায় যাওয়ার পর তাদের হাতে তুলে দেয়া হয় নীল পলিথিনে মোড়ানো বাইজিদের পোড়া লাশ। খুব সুখে সংসার করতেছিলাম, হঠাৎ আমার এই সংসারে এভাবে দুর্ঘটনা ঘটবে সেটা ভাবিনি কোনোদিন। তাকে গাড়িতে ঢুকাইয়া মাইরা আগুন দিয়ে পুরা খালি তার হাড় কিনে আমাদের দিছে। 7 আগস্ট মরদেহ দাফন করা হয় বাইজিদের বাড়ি নওগাঁয়। তারপরই সন্তান সহ বের করে দেয়া হয় রিনাকে। সাথে টাকা যা ছিল তাও রেখে দেয় শ্বশুরবাড়ির লোকজন। ফিরে এসে এখন সে বোনের বাসায় কাজ খুঁজছেন, না হয় না খেয়ে মরবে আদরের সন্তান। যেদিনকে ওর লাশ নিয়ে গেছি ওই দিনকে ওই যে ফ্যাক্টরিতে চাকরি করতো সেই জায়গায় 50,000 টাকা উঠছিল যাতায়াত ভাড়া বাদ দিয়ে হারে, সেই টাকাটা সহ আমার শাশুড়ির কাছে। তারা বলে যে দিতে পারবো না, তুমি কামাই করছো এতদিন কি করছো, এগুলো টাকা তো সব আমার শাশুড়ির কাছেই দিছি, সেটা এখন অস্বীকার করে। খুব কষ্ট, আমার বাবা অসুস্থ, বাঁচে না, আমি বড় বোন কি করবো, এখন আমার বাসায় আনছি, আয়না তারা খাওয়াইতাছি। এখন আমার বোন চারকি নিব, তাও চারকি নেয় না, পাওয়া যাইতেছে না। আমার ছেলে আছে 7 মাসের একটা, সে দুধ খাওয়ার মতো আমার সামর্থ্য নাই। আমি এর কাছে চাই হাত পেতে আমার সন্তানকে আমি খাওয়াচ্ছি। 2 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিল রিনা বাইজিদ। স্বামীকে অন্যায়ভাবে হত্যার বিচার চান রিনা। তবে এখনো জানেন না মামলা কিভাবে করবেন। আখলাকুস সাফা, যমুনা নিউজ। সচিবদের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক চলছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক চলছে। 55টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা সেখানে উপস্থিত রয়েছেন। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এটাই হচ্ছে সব সচিবের সাথে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক। এর আগে 12 আগস্ট 25টি মন্ত্রণালয়ের সচিবদের সাথে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা। জানা গেছে, দেশের সাধারণ পরিস্থিতি এবং সরকারের অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়। সচিবদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস যত দ্রুত সম্ভব সারা দেশে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে পরামর্শ চেয়েছেন। একই সাথে তিনি এসব বিষয়ে তার সরকার কি ভাবছে সেই বিষয়েও সচিবদের নির্দেশনা দেবেন। বৈঠকে স্থিতিশীলতা, বাজার পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, দুর্নীতি প্রতিরোধ সহ রাষ্ট্র সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভের জেরে শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পুলিশ জানায় সকালে দাবি আদায়ে জামগড়া, জিরাবো, নরসিংহপুর ও আশপাশের এলাকার শতাধিক পোশাক কারখানার প্রধান ফটকে জড়ো হয় শ্রমিকরা। তৈরি হয় বিশৃঙ্খলা। একে একে শতাধিক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকরা কারখানা থেকে বের হওয়ার সময় নতুন করে জটলা তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী টহল জোরদার করেছে। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে গাজীপুরে 60টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব কারখানায় নিরাপত্তা জোরদার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। টহল দিচ্ছে সেনাবাহিনী। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, জেলা প্রশাসন সাথে সেনাবাহিনী আমরা যৌথভাবেই কাজ করছি। কোনো অব্যবস্থাপনার খবর পাচ্ছি আমরা সেখানেই করছি। আমরা আন্দোলনকারী এবং কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট উভয়ের সাথে কথা বলতেছি। যৌক্তিক সমাধানে আমরা সচেষ্ট। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা সব জায়গায় সফল হয়েছি। চিকিৎসকদের দ্বন্দ্বের জেরে প্রায় বন্ধ হয়ে গেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সেবা কার্যক্রম। চরম ভোগান্তিতে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। স্বজনরা জানান, গুরুতর অসুস্থ রোগী নিয়ে বিভিন্ন জেলা থেকে হাসপাতালে পৌঁছে সেবা না পেয়ে তারা ফিরে যাচ্ছেন। অনেকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। হত্যা চেষ্টা, হুমকি, দুর্নীতি সহ নানা অভিযোগ এনে মঙ্গলবার বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব প্রায় অর্ধশত চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করে। এর মধ্যে দল বা সংগঠনে জড়িত নন এমন চিকিৎসকরাও রয়েছেন। চিকিৎসকদের কালো তালিকাভুক্ত করায় সেবা দিতে অপারগতা জানায় আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন সাজিপের সদস্যরা। দাবি, নিরাপত্তা নিশ্চিত করা হলে তারা কাজে ফিরবেন। এই অবস্থায় চরম সংকটে পড়েছে চিকিৎসা কেন্দ্রটি। আমি সুন্দরমাল থেকে আসছি, বহু দূরান্ত থেকে আসে ডাক্তার দেখানোর জন্য আইসি মেটারে, ডাক্তার দেখাতে পারতেছি না। এখন সে ডাক্তার আসেনি তাই বলতেছে। আমি কিন্তু আসলে দাঁড়াতে পারছিলাম না, গা কাঁপতেছে, তারপরেও এই পর্যন্ত আসতে হয়েছে। তো আসলে এইটা উচিত ছিল অ্যাটলিস্ট আগে থেকে বললে আমরা নিশ্চয়ই আসতাম না। আমাদের জন্য আসলে এটা পেইনফুল। না কিছু বলে নাই, আমি এসে রুম খুলে বসে আছি, স্যার আসেনি মাত্র। কেন কি কারণ এটা আমি জানি না। ডাক্তার বলছে সে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, তাই সে আজকে আসবে না। নবীন সরকারি কর্মকর্তাদের দেশের মানুষের জন্য সৎ থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সৃষ্ট দেশকে সামনে এগিয়ে নিতে সম অধিকারের ভিত্তিতে কাজ করা হবে। সাভারের বিএফএটিসিতে ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জবাবদিহিতার মধ্য দিয়ে দায়িত্ব পালনে সকল কর্মকর্তাদের নির্দেশ দেন। বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে দেশ এগিয়ে যাবে। দেশে বিভিন্ন খাতে দুর্নীতি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। সকলকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান। কার্যকর প্রশাসন তৈরি করতে সকলে কাজ করবে বলেও জানান তিনি। আমি আশা করব যে তোমরা একটা কার্যকর প্রশাসনের অংশ হবে, দেশের সেবায় নিবেদিত হবে এবং এমন একটা প্রশাসন যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে নিজস্ব নৈতিকতাও থাকবে। অভিযান শুরুর পর থেকে অস্ত্র উদ্ধারে ভালো ফল পাওয়া যাচ্ছে কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এমন তথ্য জানান পুলিশ প্রধান। আইজিপি বলেন, লাইসেন্স বাতিল হওয়া সকল অস্ত্রই অবৈধ। দুর্নীতিবাজদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন চলবে বলেও জানান তিনি। পুলিশ বাহিনীতে ব্যাপক হারে রদবদল হচ্ছে বলেও জানান মইনুল ইসলাম। পুলিশের কাজ দৃশ্যমান হবে বলে জানান তিনি। শিল্প এলাকায় সংশ্লিষ্ট সকলের সাথে পুলিশ সংলাপের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। অ্যাকশন কিন্তু চলমান, এটা আছে। আপনি দেখেছেন যে আমাদের বাহিনীর দুজন এক্স প্রধান তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে। তো যারা মামলার আসামি, যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যকলাপে জড়িত ছিল, যারা এই দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যায় অনিয়ম, সবাই কিন্তু আইনের আওতায় আসবে। বন্যার পানি কমলেও কমছে না মানুষের দুর্ভোগ, ছড়াচ্ছে নানা রোগবালাই, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। লক্ষ্মীপুরে ধীর গতিতে নামছে বন্যার পানি, তবে এখনও জলমগ্ন প্লাবিত 5 উপজেলার বেশিরভাগ এলাকা। খালবিল দখল সহ নানা কারণে পানি প্রবাহ বন্ধ থাকায় বানের জল নামতে সময় লাগছে। এখনও বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট চরমে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরছেন বানভাসীরা, তবে বেশিরভাগ ঘরবাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
কুমিল্লায় এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি। এর মধ্যে বুড়িচংয়ের বেশিরভাগ এলাকা থেকে নেমেছে বানের জল। বাড়ি ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। তবে খাদ্য ও সুপেয় পানির সংকট এখনো রয়েছে। সেই সাথে বাড়ছে পানিবাহিত রোগ ব্যাধিও। নোয়াখালী ৭ উপজেলা এখনো জলমগ্ন। ১.৫ লাখ মানুষের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। বানের জল নামছে ধীর গতিতে। এখনো বাড়ি ফিরতে পারেনি বেশিরভাগ পরিবার। বন্যার কবলে আঞ্চলিক সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। জমি জমা তলিয়ে নষ্ট হয়েছে ফসল। পানিবাহিত রোগবালাই বৃদ্ধি পেয়েছে বন্যা কবলিত এলাকায়। বন্যার দুর্গম অবস্থায় আমরা যারা এখন আছি অজপাড়া গায়ে, আমাদের তো খুব চরম অবস্থায় আমরা বসবাস করতেছি। আর যেভাবে দ্রুত গতিতে পানি নামার কথা সেভাবে তো নামতেছে না। খালের মধ্যে যে গাছগাছাড়া পড়ছে, ওই গাছগাছাড়াতে মানে ফেনা ময়লা সব ভর্তি হয়ে রয়েছে, জাম হয়ে রয়েছে। হাট বাজারে যাইতে পারে না। তারপরে সবাই এখন ঘরবন্দি অবস্থায় আছে। আর অনেক মানুষের রান্না বাড়ি করতে পারে না, মানে পাকঘরের মধ্যে পানি টানি উঠে গেছে। টান দিয়ে কি করবো আমরা? আমাদের টানের দরকার নেই, আমাদের তো দরকার হলো পানি যাওয়ার। আমাদের প্রয়োজন হলো পানিটা যাওয়ার। পানি গেলে আমরা বাঁচবো। বন্যা দুর্গতদের জন্য বিএনপি এ পর্যন্ত ১৩ কোটি টাকার বেশি ত্রাণ ও নগদ টাকা সংগ্রহ করেছে, যার মধ্যে বিতরণ করা হয়েছে ১০ কোটি টাকার সামগ্রী। সকালে নয়াপল্টনে বিএনপি ত্রাণ সংগ্রহ কমিটির সংবাদ সম্মেলনে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, পর্যায়ক্রমে বন্যার্তদের কাছে বিতরণ করা হচ্ছে ত্রাণ সামগ্রী ও নগদ টাকা। বলেন, নৈতিকভাবে যারা দুর্বল অবস্থানে আছেন এবং বিগত সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছেন, তাদের দেয়া ত্রাণ সংগ্রহ করা হচ্ছে না। আগামী ২ দিন পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এরপর বাড়িঘর, গবাদি পশু, ফসলের বীজ সরবরাহ সহ পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে। প্রবাসীদেরও ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান ডাক্তার জাহিদ। এ সময় নির্বাচন কমিশনের দুদক পুনর্গঠনের তাগিদ দেন তিনি। এই নির্বাচন কমিশন বোধোদয় হওয়া উচিত, পদত্যাগ করে নিজেদের জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের। তা না হলে সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না। নোয়াখালীতে বন্যার পানি রূপ নিয়েছে স্থায়ী জলাবদ্ধতায়। স্থানীয়দের মতে জেলার গুরুত্বপূর্ণ খালগুলো দখল দূষণে সংকুচিত হওয়ায় বানের জল নামছে না সাগরে। এদিকে চরবাসীর দুর্ভোগের কথা ভেবে গুরুত্বপূর্ণ বাঁধও কাটতে পারছে না প্রশাসন। ফলে উন্নতি নেই জলবন্দী অবস্থার। নোয়াখালীর মাইজদি শহর কদিন আগেও হাঁটু পানি দখলে ছিল গোটা এলাকা। সব নদ নদীর পানি বিপদসীমার নিচে নামলেও সেই তুলনায় পানি নামেনি শহর থেকে। খুবই ধীর গতিতে নামছে বানের জল। স্থানীয়রা বলছেন, দখল দূষণে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় এই অবস্থা। বিশেষত চৌমোহনী খাল দিন দিন সংকুচিত হয়ে আসছে। একই অবস্থা জেলার ছাগলমারা সহ বাকি খালেরও। অথচ এসব খাল হয়ে পানি মেশার কথা বঙ্গোপসাগরে। ওই যে নোয়াখালী খালের গোড়া এখানে ক্লোজ করে বেঁধে রাখা হয়েছে, যার কারণে পানি এদিকে না যায়, পানি উত্তর দিকে যায়। যার কারণে পানি আসলে আসছে, আসার পরে পানি এটা এখনো এখানে এটা হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে, সুতরাং এই পানিগুলো এখন কিন্তু নামতেছে না। কিন্তু যেভাবে নামে ওইভাবে নামলে তো আর পানি 20 দিন না, 1 মাসও নামলে, কারণ এত স্লো 1 ইঞ্চি করে নামে। আস্তে আস্তে পানিটা বদ্ধ হয়ে গিয়েছে। আপনারা জানেন, আমার পিছনে দেখেন একটা খাল, এটাকে খাল বলবে, এখান দিয়ে হেঁটে চলে যাওয়া যাবে, সাইকেল চালানো যাবে। সরকারি রেকর্ডে এটা 26 ফুট খাল, এখন এখানে 3 ফুটও তো নাই। এই খালটা পানিটা নামবো কিভাবে? শহর থেকে দ্রুত পানি নিষ্কাশনে চর আলগি খালের উপর নির্মিত বাঁধ কাটার উদ্যোগ নেয় প্রশাসন। কিন্তু রুখে দাঁড়ায় স্থানীয়রা। তাদের দাবি, বাঁধ কাটলে ক্ষতিগ্রস্ত হবে চরের মানুষ। যদি এই বানটা ছাড়ে দেওয়া চর এলাই এবং চর মন্ডলিয়া, গুল্লাখালি, চর বালুয়া, এগুলো সব বিলীন হয়ে যাবে। মনে করেন না, হাজার হাজার বাড়িঘর আমাদের চলে যাব। ওই জন্যে আমরা 3টা ইউনিয়নে এফার্ট করি। এফার্টের লোকজন সব সময় এখানে যে কোনো মুহূর্তে আমাদের যদি বাঁধের উপর কেউ হাত দিতে আসে, আমরা সবাই এটারে প্রতিরোধ করি। বাঁধ না কেটে বিকল্প উপায়ে পানি নিষ্কাশনের পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এক পক্ষ চাচ্ছে বাঁধটা কেটে ফেলার জন্য, আরেক পক্ষ চাচ্ছে বাঁধটা যাতে থাকে। কিন্তু আমাদের অবজারভেশনে যেটা আমরা দেখতেছি, আসলে এই বাঁধটা কাটলে আপ স্ট্রিমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হবে এবং এই বাঁধটা থাকলে কিছু জলাবদ্ধতার সমস্যার সৃষ্টি হয়। পরবর্তীতে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে জেলা প্রশাসক মহোদয় বাঁধটি না কেটে আশেপাশে যে রাস্তা আছে সেই রাস্তাগুলোকে কেটে যাতে পানির প্রেসার কমানো হয় তার জন্য সিদ্ধান্ত প্রদান করেন।
এবারে বন্যায় পানিবন্দী হয় জেলার প্রায় ২১ লাখ মানুষ। এখনও বেশিরভাগ জায়গা জলমগ্ন থাকায় দুর্ভোগ কমেনি স্থানীয়দের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। রাজধানীর মোহাম্মদপুরে মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে সোনু নামে একজন নিহতের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় ক্যাম্পের আধিপত্য বিস্তার নিয়ে কিছুদিন ধরে উত্তপ্ত ছিল পরিস্থিতি। সকালে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। এ সময় দুই পক্ষের লোকজনই অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। নিহতের পরিবারের দাবি, প্রতিপক্ষ গ্রুপের গুলিতেই প্রাণ হারিয়েছে সোনু। সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নিতে চাই সহকর্মী রাশেদ নিজামের কাছ থেকে। তিনি মোহাম্মদপুর এলাকায় রয়েছেন। রাশেদ, আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত জানতে চাই এই বিষয়ে। শাওন, আপনি যেমনটি দর্শকদের জানাচ্ছিলেন যে আজকে সকালে সংঘর্ষ হয়েছে, এবং সেই সংঘর্ষ কিন্তু আজকের জন্য নয়, সেই সংঘর্ষ কিন্তু শুরু হয়েছে আসলে মূলত গত কয়েকদিন ধরেই চলছে। এবং গত 2 দিন আগে কিন্তু এই যে সংঘর্ষ আজকে যেটা হলো, সেই সূত্রপাত কিন্তু গত 2 জেনেভা ক্যাম্পের যে মাদক ব্যবসা সেটি নিয়ন্ত্রণ তিনি করতে দীর্ঘদিন ধরে, এবং বর্তমানে যে পট পরিবর্তন হয়েছে সরকার পতনের পরে, আওয়ামী লীগ সরকারের, তারপরে এই ভুইয়াসিওলের আধিপত্যকে চ্যালেঞ্জ করে চুয়া সেলিম যিনি রয়েছেন, তিনি মূলত ঢোকার চেষ্টা করছেন মাদক ব্যবসার জন্য। সেই থেকে কিন্তু সূত্রপাত হয়েছে, এবং সেদিকে আমরা দেখেছি যে আমাদের কাছে রয়েছে যে যারা অস্ত্র ব্যবহার করছিল, এবং সেই অস্ত্রগুলো কিন্তু যে মোহাম্মদপুর থানা থেকে যে পুলিশের অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রগুলো কিন্তু তারা ব্যবহার করছিলেন। গোলাগুলি হয়েছিল আজকে সকালে, যে গোলাগুলি হয়েছে, মারামারি হয়েছে, সেখান থেকে এই হাসপাতালটি যে আমরা পিছনে আমি মোহাম্মদপুর রয়েছি, বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতাল, এখানে 4 জনকে নিয়ে আসা হয়েছিল সকাল থেকে, এবং সেখান থেকে একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে তিনি মারা যান। এবং এখানে পুলিশের সদস্যরা এই মুহূর্তে অবস্থান করছেন, তারা আহতদের সাথে কথা বলতে এসছেন, এবং পরিবারের সদস্যরা অবস্থান করছেন। এবং জেনেভা ক্যাম্পে আমরা গিয়েছিলাম, সেখানে আসলে থমথমে পরিস্থিতি বলতে সবসময় একই রকম পরিস্থিতি থাকে, কারণ আমরা জানি যে সেটি আসলে শহরের মধ্যে আরেকটি শহর গড়ে উঠেছে, এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণত যায় না। এবং গত 5 আগস্টের পর থেকে পুলিশের উপস্থিতি কিন্তু দৃশ্যমান নয়, এবং গত যে সংঘর্ষগুলো হচ্ছে সেখানে পুলিশও কিন্তু সেখানে প্রবেশ সাধারণত করে না, এবং 5 আগস্টের পর থেকে আরো বেশি তারা সেই কারণে সংঘর্ষ সংখ্যা বাড়ছে, মাদকের ব্যবসাগুলো নিয়ন্ত্রণের ঘটনাগুলো ঘটছে। তো আমরা এই জেনেভা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিয়ে চেষ্টা করছি, এবং আসলে 2 দিনের মধ্যে হয়তো বা এখানে একটি যৌথ বাহিনীর অভিযান শুরু হবে, যেটি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে আজকে হয়তো বা না, আগামীকাল কিংবা পরশুর মধ্যে এখানে একটি সমন্বিত অভিযান শুরু হবে, যেটি পুলিশের পক্ষ থেকে একা এই জেনেভা ক্যাম্পে কোনো কিছু করা কঠিন। এবং আজকে যারা যিনি মারা গিয়েছিলেন, আগেও কিন্তু গত 2 দিন ধরে কিন্তু মারা যাওয়ার ঘটনা এখানে ঘটেছে, এবং ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এবং এই তালিকা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সবসময় আছে যে কারা এখানে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন, এবং তারা পুলিশ সদস্যদের মধ্যে বেশ কিছু নাম কিন্তু রয়েছে যে যারা এখান থেকে নিয়মিত মাসহারা নেন। তা আমরা জেনেভা ক্যাম্পের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো সার্বিকভাবে তুলে আনার চেষ্টা করবো যমুনা দর্শকদের জন্য। এখন এই ছিল আমার কাছে জানকার অবস্থা। রাশিদ, অনেক ধন্যবাদ আপনাকে। পাবনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু ও মঞ্জু প্রামাণিক নামে 2 মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সকালে শহরের বাস টার্মিনাল এলাকায় হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে। নিহতদের স্বজনরা জানায়, মধু আর মঞ্জু সকালে হোটেলে নাস্তা করতে গিয়েছিলেন। এ সময় হোটেলের সামনে কয়েকজন তাদের পথ রোধ করে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয়দের দাবি, মধু ও মঞ্জু এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। এক সময়ের ব্যাপক প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর শেষ জীবন কেটেছে ছদ্মবেশে। নিঃসঙ্গ বেঁচে ছিলেন অধ্যাপক মাহবুবুর রহমান নামে। 1 যুগের বেশি কেটেছে স্ত্রী সন্তান ছাড়া। যমুনা নিউজকে এসব কথা জানিয়েছেন হারিস চৌধুরীর একমাত্র মেয়ে ব্যারিস্টার সামিরা চৌধুরী। জানান, মেয়ে হয়ে এভারকেয়ার হাসপাতালে বাবার করুণ পরিণতি দেখেছেন তিনি। প্রতিহিংসার কারণে এখনো সরকারি নথিতে নেই হারিস চৌধুরীর মৃত্যুর তথ্য। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন হারিস চৌধুরী। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ধরপাকড় শুরু করলে আত্মগোপনে চলে যান তিনি।
এরপর অনেকটা বিস্তৃত থাকলেও ধূম্রজাল সৃষ্টি হয় 2021 সালের 3 সেপ্টেম্বর তার মৃত্যুর খবর ঘিরে। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল লন্ডনে মারা যান হারিস চৌধুরী। পরিবারের দাবি লন্ডন নয়, রাজধানীর এভারকেয়ারে মারা যান তিনি। 111 পরপর উনি তার গ্রামের বাড়িতে যান, ওখান থেকে উনি সিলেটে আসেন, সিলেট থেকে উনি আবার ঢাকায় ব্যাক করেন। তারপর থেকে উনি ঢাকাতেই ছিলেন, 11 বছর উনি পান্থপথে কাটিয়েছেন। পান্থপথের ওই ফ্ল্যাটটাতেই, যে ফ্ল্যাটটাতে উনি মারা যাওয়ার আগ পর্যন্ত ছিলেন, হসপিটালাইজড হওয়ার আগে, সেখানেই উনি 11 বছর ছিলেন। ওখানে উনি মাহবুবুর রহমান নামে পরিচিত ছিলেন। মেয়ের দাবি আত্মগোপনের বেশিরভাগ সময় পান্থপথের পার্পেল কমপ্লেক্সের এই রুমে থাকতেন হারিস চৌধুরী। নিঃসঙ্গ জীবনে পুরো বদলে ফেলেছিলেন নিজের অবয়ব। খুব সীমিত যোগাযোগ ছিল বিলেতে থাকা স্ত্রী সন্তানের সঙ্গে। আমার আব্বু আমাকে একটা টিনেজার থেকে একটা মহিলা হয়ে উঠতে দেখেনি। একটা স্থির জীবন যাপন করব মা বাবাকে নিয়ে, সেটা তো হয়নি কখনো। 15 বছর ওয়াজ আইসোলেটেড একটা জীবন ছিল, হারমিটের লাইফ আব্বু লিড করেছেন, আমরাও করেছি। মৃত্যুর পরও আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হন হারিস চৌধুরী। অভিযোগ ব্যারিস্টার সামিরার। আমরা লিখেছি যে আব্বুর মৃত্যু, তারা তো মেনে নেয়নি। তারা বলছে ডেথ সার্টিফিকেট দাও, ডেথ সার্টিফিকেট চাইতে গেলে তো দেয় না। আমি যখন এক্স পিএমকে লিখলাম একটা চিঠি, তারপরে এক্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি একটা চিঠি লিখি, ইমেল লিখি, সেটা নিয়ে মিডিয়াতেও পাবলিশ হয় যে আপনারা ডিএনএ টেস্ট করান। তারা তো ওটা করেনি, ডিএনএ টেস্ট করেনি, তারা কোনো ইনভেস্টিগেশন জমা দেয়নি, তারা একটা পেন্ডিং রেখেছেন। মৃত্যুর একদিন পর সাভারের বিরুলিয়ায় একটি মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হয় হারিস চৌধুরীকে। মেয়ে সামিরা জানান, সিলেটের গ্রামের বাড়িতে দাফনের উদ্যোগ নিলেও বৈরী পরিস্থিতিতে তার সম্ভব হয়নি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সদ্য সাবেক মেয়র তাকজিল খলিফা কাজল এলাকায় কায়েম করেছিলেন ত্রাসের রাজত্ব। স্থানীয়দের অভিযোগ, চাঁদাবাজি, জমি দখল, স্বর্ণ চোরাচালান সহ নানা অপকর্মের মাধ্যমে শত শত কোটি টাকা কামিয়েছেন কাজল। সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ এই সাবেক মেয়র সরকার পতনের পর থেকেই পলাতক। আখাউড়ার আলোচিত এক নাম তাকজিল খলিফা কাজল। পৌরসভার সদ্য সাবেক এই মেয়র পুরো উপজেলা জুড়েই গড়ে তুলেছিলেন নিজস্ব এক সাম্রাজ্য। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ নেতা কাজলের নানা অপকর্মের খবর জানা ছিল সবার, কিন্তু ভয়ে মুখ খুলতে সাহস পেত না কেউই। তবে সরকার পতনের পর মুহূর্তেই ভেঙে পড়ে কাজলের সাম্রাজ্য। বিক্ষুব্ধ জনতার ধাওয়া খেয়ে বাড়ির পেছনের পুকুর সাঁতরে পালিয়ে যান এই জনপ্রতিনিধি। 2012 সালে উপনির্বাচনে প্রথমবারের মতো আখাউড়া পৌরসভার মেয়র হয়ে যেন পেয়ে বসেন আলাদিনের চেরাগ। এরপর দ্বিতীয় ও তৃতীয় দফায় মেয়র নির্বাচিত হওয়ার পর হয়ে ওঠেন আরও বেপরোয়া। পরিবহন, আখাউড়া স্থলবন্দর সহ বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি, নিয়োগ ও বদলি বাণিজ্য, স্বর্ণ চোরাচালান, মাদক কারবার সহ নানা অপকর্মের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক বনে যান কাজল। একাধিক বাড়ি, রাজধানীতে বেশ কয়েকটি ফ্ল্যাট সহ উপজেলা জুড়ে তার দখলে 2000 শতকেরও বেশি জমি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ভুয়া দলিল করে জমি দখল, ভয়ভীতি দেখিয়ে কম দামে জমি কেনার অভিযোগও রয়েছে কাজলের বিরুদ্ধে। এরা ভুয়া দলিল করে আমার জায়গা নিয়ে গেছে, হ্যাঁ, আগুনে ফুরা টুরা সবকিছু নিচে নেওয়ার পরে তার নামে দলিলপত্র করে নিয়েছে। এরা বাংসুর কইরা তার বাহিনী দিয়া সে দখল করে নিছে এবং আমাদেরকে মিথ্যা মামলা দিয়া আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দিয়ে সেটা আমাদেরকে সরাইছে। শত শত মানুষ আছে যে তাদের জায়গা এইভাবে তা জোর করে মানে তার নামে দলিল করে নিয়ে নিয়েছে। 2-5 বাড়ি গোসা খাওয়া আগর তো ঢাকা ফ্ল্যাট কিনছে। সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন কাজল। তিতাস নদীর বালুমহালের নিয়ন্ত্রণও ছিল তার হাতে। নির্বিচারে বালু তুলে কামিয়েছেন কোটি কোটি টাকা। এই জায়গাতে তারা সিন্ডিকেট করে বালুর ব্যবসা থেকে ধরে এমন কোনো হেন কাজ নাই যে তারা করে নাই। চাঁদাবাজি থেকে শুরু করে দোকানপাট, জায়গা দখল, এদের প্রধান কাজ ছিল এইগুলা। ভারতীয় সীমান্ত ঘেঁষা চাঁদপুর গ্রামে কাজলের বাংলো বাড়ি। এলাকাবাসী জানান, প্রায় দলবল নিয়ে এখানে রাত কাটাতেন তিনি। রাত ভর চলত গান বাজনা, আনন্দ ফুর্তি। অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় স্থানীয় একজনকে হত্যার অভিযোগও আছে কাজলের বিরুদ্ধে। বিষকানি নিয়ে বাংলোটা, এটা আখাউড়া প্রভাবশালী যে মেয়র, এই মেয়র এটা এই জায়গাটার মালিক। কালো গাড়ি দেয়া মেয়ে লোক আনছে, আইনা সারা রাত গান বাজনা করছে, মদ খাইছে। আমার জামাই এনে প্রতিবাদ করতো, এই কারণে আমার জামাইরে ষড়যন্ত্র করে মারাই লাইছে।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ ছিলেন কাজল। এলাকার লোকজনের অভিযোগ সেই সুবাদেই অপকর্মগুলো করেও বহাল তবিয়তেই ছিলেন সাবেক এই মেয়র। আমরা মেয়রের কাছে যাই, আনিসুল হকের কাছে যাই যে আমাদের জায়গার একটু সমস্যা, আপনারা এটা দেখে দিন। ওনারা সমাধান না করে আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি তারা দলিল করে নিয়ে নেয়। আমার জায়গার মধ্যে স্কুল করছে আইনমন্ত্রীর বাপের নামে, স্কুল করে সেটা লেখছে প্রতিষ্ঠাতা কাজল। মন্ত্রী মহোদয়ের হেমতার বইয়ে আমার নিজেরও দোকানপাট ভাঙছে। কাজলের সম্পত্তির হিসাব চেয়ে এরই মধ্যে স্থানীয় সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুদক। তাকজিল খলিফা কাজল এবং স্ত্রীর নামে আখাউড়া সাব রেজিস্ট্রি অফিসে কতটি দলিল হয়েছে এ বিষয়ে দুদক থেকে একটি চিঠি এসেছে তদন্তের জন্য। তদন্ত কার্য বর্তমানে চলমান রয়েছে। সরকার পতনের পর নিঃসন্তান কাজলের পাশাপাশি তার স্ত্রী সহ নিকট আত্মীয়রাও আত্মগোপনে। বিস্তর অভিযোগের বিষয়ে তাই অভিযুক্ত কিংবা তার পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি। জাহিদ হাসান, যমুনা নিউজ। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। মঙ্গলবার রাত ৯টায় সে কারামুক্ত হয়। বিভিন্ন সময় তার বিরুদ্ধে ২২টি মামলা হয়েছে, যার ৯টি হত্যা মামলা। কারা কর্তৃপক্ষ জানায় সুইডেন আসলাম ২০১৪ সাল থেকে কাশিমপুর কারাগারে বন্দী। তিনি ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন। এরপর বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন। মঙ্গলবার তার জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পাঠানো হয়। যাচাই বাছাই শেষে রাতেই তাকে মুক্তি দেয়া হয়। ব্যাংকিং খাতের মতো বিদ্যুৎ ও জ্বালানি খাতেও যথেষ্ট অনিয়ম হয়েছে। দেশের ১০% গ্যাস অপচয় ও চুরি হচ্ছে। এসব কারণে বছরে সরকারের হাতছাড়া হচ্ছে $1 বিলিয়ন। সকালে জ্বালানি খাত সংস্কার বিষয়ক সেমিনারে এমন উদ্বেগের কথা জানান জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBAB এই সেমিনারের আয়োজন করে। ডক্টর ইজাজ হোসেন বলেন, জ্বালানি খাতকে আমদানি নির্ভর করা হয়েছে। নতুন গ্যাস না পেলে 10 বছরের মধ্যে দেশের মজুদ শেষ হয়ে যাবে। সংগঠনের সভাপতি হুমায়ুন রশিদ বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না গেলে ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। শিল্পক্ষেত্রে তৈরি হবে হতাশা। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে IBAB সমর্থন অব্যাহত থাকবে বলে জানান তিনি। 5% গ্যাস চিন্তা করেন, এই টোটালটা যদি চিন্তা করি, $12 যদি আমরা LNG যেটা কিনছি যদি আমি হিসাব করি, তাহলে এই গ্যাসটা যেটা আমাদের হারিয়ে যাচ্ছে, এটা ইজ ওয়ার্থ $1 বিলিয়ন। $1 বিলিয়ন এভরি ইয়ার। সামনে যে রিফরমেশন আসছে, এই রিফরমেশনে আমরা সম্পৃক্ততা থাকতে চাই। আমরা সরকারকে তুলে ধরতে চাই যে আমরা একটা সুন্দর পৃথিবী চাই, যেখানে আজকের স্টুডেন্ট যারা, তাদের জন্য নিশ্চয়ই সুন্দর ভবিষ্যৎ হবে। পাকিস্তানের মাটিতে দলটিকে হোয়াইট ওয়াশের পর আজ দেশে ফিরছে বাংলাদেশ দল। তবে তাদের সাথে বিমানে উঠবেন না সাকিব আল হাসান। 2 ভাগে দেশে ফিরবেন বাকি ক্রিকেটাররা। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলার 1 সপ্তাহ পরও অব্যাহত সাঁড়াশি অভিযান। গাজার পাশাপাশি অঞ্চলটিতে ধীরে ধীরে তৎপরতা বাড়াচ্ছে নেতানিয়াহু প্রশাসন। বুধবার নাবলুস, বেথেলহাম ও হেব্রনে চলে দখলদার বাহিনীর অভিযান। বাড়িতে বাড়িতে চলে তল্লাশি, ধরপাকড়। আটক করা হয় অন্তত 5 জনকে। এ সময় IDF সেনাদের গুলিতে আহত হন 1 জন। এছাড়া উলিগলিতে ভারী যানবাহন ও অস্ত্র নিয়ে টহল দিচ্ছে সেনারা। জেনিনে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সাথে তুমুল সংঘর্ষ হয় ইসরায়েলি বাহিনীর। 7 অক্টোবরের পর থেকে অঞ্চলটিতে চালানো অভিযানে প্রাণ হারিয়েছেন 5 শতাধিক। এখন পর্যন্ত বন্দী 650 ফিলিস্তিনি। পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ দাবি করে বেনিয়ামিন নেতানিয়াহুর দেখানো এক মানচিত্র নিয়ে চলছে তোলপাড়। তেল আবিবের সাম্রাজ্যবাদী আচরণের বহিঃপ্রকাশ এই ম্যাপ, এমন প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের আগ্রাসী আচরণের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকাও গুরুত্বপূর্ণ। গাজায় যুদ্ধ বন্ধ নয়, বরং আরও বড় আঞ্চলিক সহিংসতা তৈরি করতে চায় ওয়াশিংটন, করা হয় এমন অভিযোগ। 2 দশকের মধ্যে ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় অভিযান চলছে পশ্চিম তীরে। ধ্বংসযজ্ঞ, ধরপাকড়ে নাজেহাল ফিলিস্তিনিরা। গাজায় ইসরায়েলের অভিযান নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনার মধ্যেই পশ্চিম তীরে আগ্রাসন বাড়িয়ে চলেছে তেল আবিব। স্থানীয়দের ওপর হামলা, বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে বাসিন্দাদের উচ্ছেদের মধ্য দিয়ে চলছে দখলদারিত্বের চর্চা।
এমন পরিস্থিতিতে গত সোমবার যুদ্ধবিরতি প্রসঙ্গে আলোচনায় মিশরীয় সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর নিয়ে কথা বলেন বেনিয়ামিন নেতানিয়াহু। সে সময় একটি মানচিত্র দেখান তিনি, যেখানে পশ্চিম তীরের সীমান্তই মুছে দেয়া হয়। অঞ্চলটিকে উল্লেখ করা হয় ইসরায়েলের অংশ হিসেবে। এমন মানচিত্র প্রকাশের পর তীব্র ক্ষোভ তৈরি হয় ফিলিস্তিনিদের মাঝে। আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় ফিলিস্তিনের প্রেসিডেন্টের কার্যালয়। বলা হয় ইসরায়েলের দখলদারিত্বের লক্ষ্য আরও স্পষ্ট হয়েছে এই ম্যাপে। অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও নষ্ট হবে এতে। উস্কানির পেছনে দায়ী করা হয় যুক্তরাষ্ট্রকেও। নেতানিয়াহুর দেখানো মানচিত্রে পশ্চিম তীরকে দখলদার রাষ্ট্র তাদের অংশ হিসেবে দেখিয়েছে। এমন আচরণ আন্তর্জাতিক সনদের লঙ্ঘন। ইসরায়েল ঘোষণা দিয়ে যে অবৈধ বসতি পরিকল্পনা করছে তা আরও স্পষ্ট হলো। তাদের এমন রাজনৈতিক ও সামরিক নীতি এই অঞ্চলের নিরাপত্তা বা স্থিতিশীলতা আনবে না। ক্ষমতায় আসার পর বিভিন্ন সময় পশ্চিম তীরে দখলদারিত্ব বৃদ্ধির পরিকল্পনা স্পষ্ট করেছে নেতানিয়াহু প্রশাসন, যার বাস্তবায়নও চলছে জোরে সোরে। গত 19 জুলাই এক ঐতিহাসিক রায় দেয় আন্তর্জাতিক বিচার আদালত। দশকের পর দশক ধরে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ বলে ঘোষণা দেন বিচারক। তবে সেসব থোড়াই কেয়ার করে চলছে তেল আবিবের আগ্রাসন। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। রাশিয়ার সাথে চলমান যুদ্ধের মধ্যে পদত্যাগ করলেন ইউক্রেনের 5 মন্ত্রী। এছাড়া প্রেসিডেন্টের এক সহযোগীকেও বরখাস্ত করা হয়েছে। ফলে বড় ধরনের রদবদল আসছে ভলোদিমির জেলেনস্কির মন্ত্রিসভায়। অস্ত্র উৎপাদনের দায়িত্বে থাকা শিল্পমন্ত্রী ওলেক্সান্ডার কামিসেন পদত্যাগ করেছেন। ধারণা প্রতিরক্ষার দায়িত্ব পাওয়ার আশায় এই পদ ছেড়েছেন তিনি। এছাড়া উপপ্রধানমন্ত্রী ওলহাউ পদ ছেড়েছেন। পদত্যাগ করেছেন বিচার, পরিবেশ ও পুনর্বাসন মন্ত্রী। বর্তমানে মন্ত্রিসভার 1/3 পদই শূন্য। গত সপ্তাহে বড় রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন জেলেনস্কি। আর এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।